নমস্কার বন্ধুরা এবং বন্ধুরার আরো একটি বিশেষ পডকাস্টে আপনাদের স্বাগত। আমরা জানি যে আমি প্রত্যেকটি পডকাস্টের শুরুতেই বলি এটি একটি বিশেষ পডকাস্ট, কিন্তু আপনারা নিজেরাই ভেবে দেখুন আমাদের পডকাস্ট কেন বিশেষ নয়। আমাদের অতিথিরা যেমন বিশেষ, তেমনি বিশেষ হচ্ছে আমাদের বিষয়বস্তু নির্বাচন। যেমন আজকের বিষয়বস্তুটাই ভেবে দেখুন, আমরা যেখানে বাংলা সাহিত্যের আলোচনা মানেই রবীন্দ্রকেন্দ্রিক একটি আলোচনা হয়, সেখানে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে যে সমস্ত কবিরা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করতে বসেছি। রবীন্দ্রনাথের সমসাময়িক কালে কেবলমাত্র যে তিনিই একা মধ্যমণি ছিলেন তা নয়, তাছাড়াও এমন অনেক কবি এবং সাহিত্যিক ছিলেন যাদের দেখে আমাদের কবি অনুপ্রাণিত হতেন। আবার এমন অনেক কবি বা সাহিত্যিক রয়েছেন যারা আমাদের কবির থেকে অনুপ্রাণিত হতেন। এখানে কবি বলতে নিশ্চয়ই বুঝতে পারছেন রবীন্দ্রনাথ। আর সেই সমস্ত কবিদের নিয়েই বলবেন আজকে আমাদের অতিথি, আরও এক কবি। চলুন যাব তার বাড়িতে। তবে যাওয়ার আগে এটা তো মানতেই হবে যে রবীন্দ্রনাথ ব্যতীত সেই সময়কার অন্যান্য যে কবিরা রয়েছেন তাদের নিয়ে আমরা বিশেষ কোনো আলোচনা করি না। তাই হারিয়ে যাওয়া সেই সমস্ত কবি সাহিত্যিকদের নিয়ে কথা বলতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি সুদূর খর্দায় ডক্টর দীপঙ্কর বাগচির বাড়িতে। দীপঙ্কর বাবুর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছিল এই পডকাস্টটি করব বলে। অবশেষে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আরাম ডক্টর দীপঙ্কর বাগচির বাড়িতে। আরে এসে গেছো? নমস্কার দাদা। বাহ। দীপঙ্কর বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এবং বন্ধুরায়। এবং দীর্ঘদিন ধরে আমাদের কথাবার্তা চলছিল এই পডকাস্টটা হবে বলে, তো ফাইনালি আজকে আমাদের শুট শুরু হলো। শুরুতেই আমার যেটা মনে হয় যে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস যতটুকু পড়েছি আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, তো সেখানে আমরা দেখেছি যে মধ্যযুগীয় যে বাংলা সাহিত্য ছিল তা মূলত দেব নির্ভর ছিল, মানে দেবতাকে উদ্দেশ্য করে কবিতা বা যাই হোক লেখা হতো। এই যে আধুনিক যে বাংলা কবিতা বা বাংলা রচনা আসতে শুরু করলো, সেটা কি কেবলমাত্র ব্রিটিশ পিরিয়ডেই হয়েছে নাকি তার আগেও ছিল? না, আমাদের দেশে চিরকালই বাংলা সাহিত্য তার নিজের মতো করেই অবস্থান করছিল। আচ্ছা। কিন্তু ব্রিটিশদের এদেশে আসা হচ্ছে যে 200 বছর ব্রিটিশ আমাদের যে 190 বছর অফিসিয়ালি শাসন করেছে, সেই সময় ইউরোপীয় চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের লেখকেরা অনেকেই লেখার জগতে এসেছিলেন, কাজ করেছিলেন। কিন্তু তার আগে থেকেই আমাদের প্রাচীন বাংলা সাহিত্য দীর্ঘদিনের পুরনো সাহিত্য। চর্যাপদের সময় থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী, পদাবলী সাহিত্য, পরবর্তী সময়ে কৃষ্ণের চরিত্র নিয়ে নানা রচিত সাহিত্য, তারপরে মধ্যযুগের মাঝামাঝি শেষের দিকের পর্বে আমরা দেখতে পাই মঙ্গল কাব্যের যুগ। মঙ্গল কাব্য বলাও হতো খুব মজার একটা ব্যাপার, যে এক মঙ্গলবারে শুরু হয়ে আরেক মঙ্গলবারে শেষ হতো। আচ্ছা। যে কবিতা তারা পড়তেন সেই মঙ্গল কাব্য মূল ব্যাপারটা ছিল হচ্ছে এক মঙ্গলবারে শুরু হতো আর এক মঙ্গলবারে শেষ হতো। এই কারণেই এই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আমরা দেখতে পাই। তারপরে ধরুন এভাবে চলছিল। এই শতকেরই মানে অষ্টাদশ শতকের শেষের দিকটাতেই আমরা দেখতে পেলাম ভারতচন্দ্রকে এবং দেখতে পেলাম রামপ্রসাদ সেনকে। ভারতচন্দ্র ছিলেন রাজসভার কবি, আর রামপ্রসাদ ছিলেন জনগণের কবি, মাঠের কবি এক অর্থে। কিন্তু দুজনেই অতীব শক্তিশালী কবি দুটো দিক থেকে। ভারতচন্দ্রের কাছে অনেক বেশি অলংকার, অনেক বেশি ছন্দ, অনেক বেশি শিল্পের আরো নানা জিনিস আমরা পাই। রামপ্রসাদের কাছে আমরা পাই শুধুই মানে ভক্তি এবং এক অসাধারণ ভক্তিময় কাব্যগীতি। এই জায়গাটার থেকে আমরা বেরোই এই সময়টায় যখন দেখা যায় মূলত ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গলে লেখেন
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, এই প্রথম কিন্তু আমরা দেখতে পেলাম যে শুধু ঈশ্বর বা দেবদেবী নয়, এর বাইরে একটা বিশাল জগৎ আছে, সেই জগৎটা হচ্ছে মানুষ। কারণ মানুষ যা কিছু করে তার নিজের জন্যই করে সে। এই কারণে কি রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানুষের প্রিয় করি প্রিয়ের দেবতা? হ্যাঁ, হয়তো এটাই, আমার ঠিক মনে পড়ছে না রবীন্দ্রনাথ এটা বলেছিলেন কিনা, তবে আমারও মনে হয় রবীন্দ্রনাথই হয়তো বলেছিলেন, কিন্তু কথাটা সর্ব অর্থে সত্য। সত্য এই কারণে যে এতদিন পর্যন্ত মানুষ মানুষের কোনো এন্ট্রি ছিল না দেবদেবী কেন্দ্রিক সাহিত্যে। এই প্রথম অন্নদামঙ্গলের সময় আমরা দেখলাম যে মানুষ সেখানে প্রধান হয়ে উঠছে। দেবতা যতখানি প্রধান, মানুষও ঠিক ততখানি প্রধান হয়ে উঠছে। এই যে দ্বিমুখী চলনটা এক মুখের পরিণত হলো, রূপান্তরিত হলো, এই জায়গাটাকেই আমরা বলতে পারি মানুষের প্রিয় করি প্রিয়ের দেবতা। বাংলা সাহিত্য বললেই যেহেতু রবীন্দ্রনাথের কথা সর্বাগ্রে মাথায় আসে, এবং কিন্তু রবীন্দ্রনাথের সমকালীন সময় অন্যান্য কবিরাও তো ছিলেন, অন্যান্য সাহিত্যিকরাও ছিলেন, তো তাদের বিষয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন। দেখুন, রবীন্দ্রনাথ যে সময় বাংলা কবিতায় আসেন ততদিনে বাংলা ভাষা কিন্তু তার যৌবনে পদার্পণ করছে, কিন্তু এখনো করেনি, কৈশোর অবস্থা কাটাচ্ছে। রবীন্দ্রনাথ এলেন পরিপূর্ণ একটা ভাষা, নতুন ভাষার জন্ম হলো বাংলা সাহিত্যে, নতুনভাবে আমরা দেখতে শিখলাম। এটা রবীন্দ্রনাথের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা। ফলত যেটা দেখা যায় যে রবীন্দ্রনাথকে বহু সমালোচক বলেছেন যে তিনি হচ্ছেন শেষ রোম্যান্টিক, পৃথিবীর শেষ রোম্যান্টিকদের একজন, এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রোম্যান্টিক অভিজাত ঘরানার একজন কবি। কিন্তু এই মানুষটির সঙ্গে সমকালে আরো অনেকেই কবি ছিলেন, শিল্পী ছিলেন, চিন্তাবিদরা ছিলেন। তো রবীন্দ্রনাথ যে সময়ের শিল্পী, সেই সময় তাঁর যারা বন্ধু, তাদের একজনের নাম অক্ষয় কুমার বড়াল। প্রথম জীবনে বিহারীলাল চক্রবর্তীর প্রধান দুই শিষ্য ছিলেন, একজন রবীন্দ্রনাথ, একজন অক্ষয় চাঁদ বড়াল। এবং অক্ষয় চাঁদ বড়ালের অসাধারণ সমস্ত কাব্যগ্রন্থ আছে। অত্যন্ত উঁচু স্তরের একজন রোম্যান্টিক কবি হচ্ছেন অক্ষয় বড়াল। কিন্তু ধীরে ধীরে কালক্রমে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ যে পরিবারে জন্মেছিলেন, নানা রকম কানেকশনসগুলো পেয়েছিলেন, অসাধারণ পরিশ্রম করতে পারতেন রবীন্দ্রনাথ, সমস্ত মিলিয়ে রবীন্দ্রনাথের কাছে আর একটা জগৎ উন্মোচিত হলো। এই যে নতুন করে তিনি জগৎকে দেখতে শিখলেন, এটার দ্বারাই প্রভাবিত হলো সেই কালের পরবর্তী কবিরা। যেমন ধরুন করুণানিধান বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, তারপর হচ্ছেন কালিদাস রায়, এরকম সমস্ত কবিরা রবীন্দ্রনাথের চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কুমুদরঞ্জন মল্লিক। এবং এরা রবীন্দ্রনাথের চিন্তার ভিতরে প্রভাবিত হয়েও তারা কিন্তু একটা অন্য রাস্তা তৈরি করার চেষ্টা করছিলেন, যে কথাটা আমাদের প্রথাগত যে সাহিত্যের ইতিহাস সেখানে প্রায় উল্লেখ থাকে না বললেই চলে। কিন্তু তারা কি করেছিলেন, তারা একটা নতুন ধরনের চিন্তা সাহিত্যে এনেছিলেন। সেই চিন্তাটা কি? সেটা হলো বহু বছর আগে পার্সি বিশপ ইউরোপের বা আয়ারল্যান্ডের লোককথাগুলোকে নিয়ে একটা কাজ করেছিলেন, এবং সেই কাজের মধ্যে দিয়ে দেশের মানুষ, জনগণ কিরকমভাবে জীবন কাটায়, অর্থাৎ রাজসভার নয়, সাধারণ মানুষের মধ্যে জীবনের চর্যা কিভাবে হয়েছে, লোক সংস্কৃতির চলন কিভাবে এসেছে, এই সমস্ত জিনিসগুলো এই মহান চিন্তাবিদ তুলে নিয়ে এসেছিলেন, এবং তাকে আরেকজন সহযোগিতাও করেছিলেন, তার এক বন্ধু। এই কাজগুলো তখন আসতে শুরু করে আমাদের দেশেও, এবং আমাদের দেশের নতুন কবিরা পল্লী কবি বলে একটা আলাদা জড় তৈরি করেন। এই পল্লী কবিতার যারা ধারক, তারা কিন্তু রবীন্দ্রনাথের পথাবলম্বী নন। এই কবিদের মধ্যেই সত্যেন্দ্রনাথ দত্ত, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, এরা সব
নতুন একটা ধারণার দ্বারা প্রভাবিত হলেন, সেই ধারণাটা হচ্ছে পল্লী কবিতার ধারা। এই পল্লী কবিতার ধারা নিয়ে ডক্টর প্রদীপ মুখোপাধ্যায় অনেক অসম্ভব সুন্দর কাজ করেছিলেন। তো পল্লী কবিতার ধারা কিংবা রবীন্দ্রনাথের অনুসারী 10 জন কবি, এই নামে অলোক রায়ের একটা কাজ ছিল, কিন্তু সেই অনুসারী 10 জন কবি আমি এটা মনে করি না। কম বয়সে যে কোনো প্রভাবশালী শিল্পীরই প্রভাব থাকে তার পরবর্তী শিল্পীদের ওপর, কিন্তু যখন তিনি পরিণত বয়সে পৌঁছন, যখন তার একটা বিশেষ বলার সময় আসে, তখন তিনি নিশ্চয়ই আলাদা পথ বেছে নেওয়ার চেষ্টা করেন। এবং আমাদের এই কবিদের দিকে এখন আমাদের তাকাতে হবে, খুব ঘুরে তাকাতে হবে, তাদের লেখা বারবার পড়তে হবে। তাহলেই কিন্তু আমরা পৌঁছতে পারবো যে রবীন্দ্র সময়ের, অথচ রবীন্দ্রনাথের থেকে যারা বয়সে ছোট, এমন কবিদেরকে বোঝার ক্ষেত্রে। এটা হলো ঠাকুরবাড়ি, মানে ঠাকুরবাড়ি বনাম অন্যান্য কবিদের বিষয়। কিন্তু ঠাকুরবাড়ির মধ্যে রবীন্দ্রনাথ যেমন সাহিত্যিক ছিলেন, অন্যান্য কেউ সাহিত্যিক ছিলেন? অবশ্যই ওনার দাদার, যাকে তিনি গুরু বলে মানতেন প্রথম জীবনে, খুব গভীরভাবে যার আছে, তিনি নানা চর্যা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সেই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাধারণ নাট্যকার, দারুণ শিল্পী, পেইন্টার। ফলে রবীন্দ্রনাথের পরিবারে এরা ছাড়াও ছিলেন রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্র নারায়ণ ঠাকুর। তিনি একই সঙ্গে দার্শনিক ছিলেন, একই সঙ্গে তিনি কবিও ছিলেন। হ্যাঁ, খুবই নিশ্চুপে থাকতে ভালোবাসতেন, তিনি নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসতেন। রবীন্দ্রনাথের বড়দি, তিনি হচ্ছেন খুব বড় একজন, স্বর্ণকুমারী দেবী খুব বড় একজন সাহিত্যিক হয়েছিলেন সেই যুগে। ফলে রবীন্দ্রনাথের পরিবারে পরবর্তী সময়ে তার ভাইপো বলেন্দ্রনাথ ঠাকুর কিন্তু অসম্ভব ভালো গদ্যকার ছিলেন, কিন্তু তিনি বেশি দিন বাঁচেননি। 30 বছরের আগেই তিনি মারা যান। ফলে এটা খুব দুঃখজনক ঘটনা। এবং এই ধরনের রবীন্দ্র পরিবারে নানা রকমভাবে শিল্পে, সাহিত্যে, চলচ্চিত্রে, নানা ক্ষেত্রে রবীন্দ্র পরিবারের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ আত্মীয়রা কিংবা রবীন্দ্রনাথ পরিবারের ডিরেক্ট ঠাকুরবাড়ির অনেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন। সেই দিক থেকে দেখা যায় যে পরিবারটি পুরোটাই একদিকে যেমন তারা জমিদারি সামলেছিলেন, বড় বড় এস্টেট সামলেছিলেন, তার পাশাপাশি তারা অসাধারণ শিল্পের জন্ম দিয়েছিলেন। এই যে সামন্ততন্ত্রীয় ধারা, তৎকালীন যুগটা তো সামন্ততন্ত্র, জমিদার, বড় বড় জমিদার, তার মাথার উপরে বসে আছেন ইংরেজ রাজ সরকার। কিন্তু এইরকম সময়ে দাঁড়িয়েও যে সবচেয়ে বড় কাজ করা যায়, যেতে পারে, সে কথা কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা, ঠাকুরবাড়ির ছেলেরা দেখিয়েছিলেন। রবীন্দ্রনাথ নিজে অভিনয় করছেন, বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে বিসর্জন করছেন, অসাধারণ অসাধারণ সমস্ত নাটক তিনি করেছেন, এবং সেই নাটকগুলো ডিরেকশন দিয়েছেন, একই সঙ্গে আবার তিনি অভিনয়ও করেছেন। এবং ঠাকুরবাড়ির মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সেই অভিনয়ে অংশগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথের ভাইপো, তার থেকে 10 বছরের ছোট, খুব বড় শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর। যদিও অবনীন্দ্রনাথের গ্রুপটা হিন্দু ছিল, হিন্দু পিরালি ব্রাহ্মণ ছিল, আর রবীন্দ্রনাথের পিরালি ব্রাহ্মণ থেকে ব্রাহ্ম হয়ে গেছেন। কিন্তু ফ্যামিলিটা তো যেহেতু এক, এবং একই বাড়িতে তারা থাকতেন প্রায়, সেই কারণেই আমরা দেখতে পাই যে রবীন্দ্র যুগটা শুধু রবীন্দ্রনাথ একা বলে রবীন্দ্র যুগ তৈরি হলো তা কিন্তু নয়। এই রবীন্দ্রনাথের গড়ে ওঠার পেছনে তার পরিবার, তার দাদার বন্ধুরা, অক্ষয় চৌধুরী, তখনকার দিনে প্রেসিডেন্সি কলেজের বিখ্যাত পণ্ডিত ইংরেজি সাহিত্যের, রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী চৌধুরানীকে বিয়ে করলেন যিনি, প্রমথ চৌধুরী, অক্ষয় চৌধুরীর এই আরেক ভাই, এরা রবীন্দ্রনাথের পাশে ছিলেন। এরা সবুজপত্র সম্পাদনা করতেন। পরবর্তী যুগে রবীন্দ্রনাথ যে কারণে সবুজপত্রের ভাষাকে এবং প্রমথ চৌধুরীর ভাষাকে আধুনিক বাংলা ভাষা বলে স্বীকৃতি দিয়েছিলেন, এইরকম নানা দিক থেকে আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাই। তো এমন কোনো বিষয় ছিল না শিল্পের যেখানে রবীন্দ্রনাথ নেই, অথবা ঠাকুর পরিবারে কেউ না কেউ জড়িয়ে নেই। আপনি অনেকেরই নাম উল্লেখ করলেন ঠাকুরবাড়িতে, কিন্তু একজনের নাম আমি জানি না আপনি শতপ্রণোদিতভাবে করলেন না নাকি, সেটা হলো কাদম্বরী দেবী। তো কাদম্বরী দেবী, ওনার বিষয়ে যদি কিছু বলেন। আসলে আপনার প্রশ্নটার কাছাকাছি ছিল অনেকটা,
যে ওই বাড়িতে কারা সাহিত্য চর্চা করতেন, শিল্প চর্চা করতেন, লিখতেন। যেহেতু লেখার কথা আসেনি সে অর্থে, সেজন্যই আমি কাদম্বরীর কথাটা আমার সে মনে পড়েনি। কাদম্বরী অত্যন্ত গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের জীবনে, তার কারণ ঠাকুরবাড়িতে যখন কাদম্বরী আসেন তখন রবীন্দ্রনাথের বয়স 7 এবং কাদম্বরী দেবীর বয়স 9, এবং তার যে সবচেয়ে কনিষ্ঠ ভাইপো ভাই দেওর, সেই কনিষ্ঠ দেওরের প্রতি তার একটা অসাধারণ ভালোবাসা তৈরি হয়েছিল, এবং সেটা খুব সৎ অর্থে, কারণ তারা দুজনেই সমবয়সী ছিলেন প্রায়, এবং যে কথাগুলো কাদম্বরী বলতে পারতেন না সেই কথাগুলোকে একমাত্র যিনি ভরিয়ে দিতে পারতেন তিনি তার দেওর রবীন্দ্রনাথ। দ্বিতীয়ত রবীন্দ্রনাথের আরও একটা ব্যাপার ছিল যে এখন তো নানা ঐতিহাসিক শিল্পের ঐতিহাসিকরা নানাভাবে খুঁজে বার করার চেষ্টা করছেন কাদম্বরীর সঙ্গে তার হয়তো একটা মানে সত্যিকারের প্রেম যাকে বলে সেটাও হয়তো ছিল, কিন্তু এই যা কিছুই থাকুক না কেন কাদম্বরী তার জীবনে একটা বিশাল ভূমিকা রেখে গিয়েছে। কাদম্বরী মাঝে মাঝেই কথিত আছে, সুনীল গাঙ্গুলি সেই সময় পড়তে গেলে আমরা দেখতে পাই যে কাদম্বরী মাঝে মাঝেই নানা রকমভাবে খুঁচিয়ে কথা বলতেন রবীন্দ্রনাথ, কেমনভাবে বলতেন ভেতর থেকে বের করে আনতেন যাতে রবীন্দ্রনাথ আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। তিনি বিহারীলাল চক্রবর্তী সাধের আসন পড়ার পরে তিনি একটা অসাধারণ আসন বানিয়েছিলেন, সাধের আসন। সেই সাধের আসন দেখে রবীন্দ্রনাথকে বললেন, তুমিও যদি ওরকম ভালো লেখা লিখতে পারো তাহলে তোমাকেও আমি এরকম প্রেজেন্ট করব, উপহার দেব। রবীন্দ্রনাথ তখনই বাড়িতে গিয়ে তিনি আরও বয়স কম, খুবই কম, 16-17 বছর বয়স, তিনি আরও উত্তেজিত হয়ে কাজ করতে শুরু করতেন, লেখালেখি করতে শুরু করতেন। হ্যাঁ, এগুলো খুব ছোট ছোট খুনসুটির মধ্যে দিয়ে বোঝা যায় যে তার বৌদির সঙ্গে তার যে সুন্দর মধুর একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটাকে অনেকে কালিমালিপ্ত করার চেষ্টা করে, সেই দিক থেকে না দেখে যদি এরকম দেখা যায়, যেটা জে.বি. কৃপালনী অসাধারণ একটি কথা বলেছিলেন, রবীন্দ্র পরিবারেরই জামাই ছিলেন তিনি। জে.বি. কৃপালনী বলেছিলেন যে she was a playmate and guardian angel, অর্থাৎ এটার বাংলা আমি করেছি এরকম যে খেলার সঙ্গী, অভিভাবক, ভাবিকা, দেবদূতী। আচ্ছা, প্লেমেট অ্যান্ড গার্ডিয়ান অ্যাঞ্জেল। তো এই যে এইরকম একজন অসাধারণ কবির গড়ে ওঠার পিছনে অবশ্যই কাদম্বরীর একটা ভূমিকা আছে, অবশ্যই তারও আগে আন্না তারখারের একটা ভূমিকা আছে। যখন রবীন্দ্রনাথ মুম্বাই প্রবাসী, সেই সময় তিনি দেখেছিলেন, সেই পরিবারে গিয়ে থেকেছিলেন, সেই পরিবারে ইংরেজি শেখানোর দায়িত্ব পড়েছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, তিনিও একজন আইএএস ICS, তার দায়িত্ব পড়েছিল। তার 2 মেয়ে রবীন্দ্রনাথকে নানাভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথের প্রথম জীবনে যে প্রেম তিনি বুঝতে পারেননি সেটা হলো আন্না তারখার। এ নিয়েও প্রচুর লেখা আছে। তো ফলে রবীন্দ্রনাথকে নিয়ে যেমন একদল সদর্থক শিল্প চিন্তা করছেন, আর একদল কিন্তু সেটাকে চাটনি করে বাজারে ছাড়ার একটা প্রচেষ্টা করছেন। এই দু ধরনের পাঠক, এরা দু ধরনের পাঠকই শক্তিশালী, কিন্তু আপনি কোনটাতে আমার স্বাভাবিক শুভত্বটা দেখছেন আর কোনটায় অশুভত্ব দেখছেন সেটা তো সম্পূর্ণ আপনার মনের গঠনের ওপর নির্ভর করে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই যে কাদম্বরীর ক্ষেত্রেও রবীন্দ্রনাথ 24 বছর বয়সে কাদম্বরী মারা যান, এবং কাদম্বরী মারা যাওয়ার পরে 6 মাস তিনি জোড়াসাঁকোর ছাদে একা একা ঘুরে বেড়াতেন, এবং একটা গান তিনি গাইতেন, নিজের মতো করে তিনি গাইতেন যে আমার প্রাণের পরে চলে গেল কে, চলে গেল বলে গেল না, একা একা ভাবতেছি তাই। এই যে গান, এই গানের ভেতরে তো আমরা খুব স্বাভাবিকভাবেই তার অকাল প্রয়াত বৌদির কথা ভাবতে পারি, কাদম্বরীর কথা। দ্বিতীয়ত কাদম্বরীর যে জীবন সেটাও খুব স্বাভাবিক ছিল না, কারণ তার হাজব্যান্ড তখনকার দিনের বিখ্যাত নট অভিনেতা, পরিচালক, লেখক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
একেবারেই বারমুখ মানুষ ছিলেন। আচ্ছা। ঘরের সঙ্গে তার সম্পর্ক খুব কম সময় ছিল, ফলত উনি একটা একাকিত্বে ভুগতেন। উনিও তো একটা বাচ্চা মেয়ে, থেকে এসেছেন, বয়সেরও ডিফারেন্স, যার জন্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাদম্বরী, তো এই সব দিকটাই আসলে রবীন্দ্র পরিমণ্ডলের মধ্যে জড়িয়েছিল। রবীন্দ্রনাথ সেখান থেকে ধীরে 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 উঠে আসছেন, অন্যরকমভাবে প্রকাশিত হচ্ছেন। যখন তিনি খুব ভালোভাবে মানসী কাব্যগ্রন্থ যখন তার লেখা হলো, তার আগে ছবি ও গান লেখা হয়েছে, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীতের কথা বলা হয়েছে, কিন্তু যখন তিনি মানসী কাব্যগ্রন্থের কাছে এলেন, মানে এই অবধি যখন তার প্রসারণ ঘটল, তখন আমরা একদম নতুন স্বরে, নতুনভাবে আমরা রবীন্দ্রনাথকে পেলাম। তার আগে তার ছটি কাব্যগ্রন্থ বেরিয়ে গেছে, কিন্তু কোনোটাতেই রবীন্দ্রনাথ যে প্রচণ্ড স্বকীয় একজন কবি, মহৎ কবি, সেটা আমরা তখনও বুঝিনি। তার কারণ তখন তার তারুণ্য চলছিল। এরপরে আমরা দেখতে পেলাম যে, এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী মশাই খুব সুন্দর বলেছিলেন যে, বাহুলতা শুধু বন্ধন পাশ বাহুতে মোর। রবীন্দ্রনাথ প্রথম তার মানসিক কাব্যগ্রন্থে ব্যবহার করলেন বাহুলতা শুধু বাহুলতা শুধু বন্ধন পাশ বাহুতে মোর। অর্থাৎ এই বাহুলতা আসলে আমাকে আটকে রেখেছে, ছন্দের মুক্তি দিতে হবে। এই রবীন্দ্রনাথ ছন্দের মুক্তির দিকে এগোতে থাকবে। রবীন্দ্রনাথের সেই সময় সমালোচক কি ছিলেন? মানে রবি ঠাকুরের সমালোচনা করছেন, আজকের দিনে ভাবাই যায় না। তো সেই সময় কি সত্যি এরকম কোনো সমালোচক কুল বা এরকম অস্তিত্ব জানা যায়? রবীন্দ্রনাথের যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা রবীন্দ্রনাথের সময় শুধু নয়, সেটা মধুসূদনের সময়, তার আগের বাংলা সাহিত্যে বা সংস্কৃত সাহিত্যে নানা জায়গায় সমালোচকরা চিরকালই ছিলেন, এবং সমালোচকরা আসলে কবিতা বা শিল্পকে অনেকটা উঁচুতে তুলে নিয়ে যায়। আবার একই সঙ্গে সমালোচনা একজন কবিকে হত্যাও করতে পারেন। যিনি নরম মনের কবি, যিনি ততোধিক পরিপক্ক হয়ে ওঠেননি, তাকে যদি অসহ্য অকথ্য ভাষায় আক্রমণ করা হয়, তাহলে তার পক্ষে বেঁচে থাকা খুব দুরূহ হয়ে ওঠে। যে কোনো কবি শিল্পীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সেদিক থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথ কিন্তু তার মধ্য বয়স থেকেই বা তারও একটু আগে থেকেই প্রচুর সমালোচকদের পাচ্ছেন চারপাশে। প্রথম জীবনে ওনার খুব বন্ধু ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, নাট্যকার ডিএল রায়। ডিএল রায় হঠাৎ রবীন্দ্রনাথের শত্রু হয়ে গেলেন, একটা সময় আমরা দেখতে পেলাম, এবং রবীন্দ্র বিরোধী নানা কথা তিনি বলেছেন। হেমেন্দ্র প্রসাদ ঘোষ বলে একজন বিখ্যাত সমালোচক ছিলেন, তিনি রবীন্দ্রনাথকে তুলোধনা করেছেন নানাভাবে। এমনকি আমাদের যে বিখ্যাত চিন্তাবিদ আমাদের দেশে, বিপিনচন্দ্র পাল, বিখ্যাত বিপ্লবী চিন্তাবিদ, তিনি পর্যন্ত রবীন্দ্রনাথের লেখার পছন্দ করতেন না, সহ্য করতে পারতেন না। কি বলতেন এরা নানা রকম কথা বলতেন, এগুলো কিছু হয়নি, বা অর্থবান ঘরের ছেলে সাহিত্য রচনা করছে, করুক, অমুক তমুক, হ্যাঁ, খেয়ে খাওয়া পড়ার তো চিন্তা নেই, যা ইচ্ছে তাই করছে, এই জাতীয় কথা। বকবকম কবি, এরকম নানা রকম অভিধায় তাকে অভিযুক্ত করা হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথ কিন্তু প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন। ঠিক তার পরবর্তীকালে সজনীকান্ত দাস যেরকম জীবনানন্দকে করেছিলেন, তুলোধনা করে সমালোচনা করেছেন, সেরকম সজনীকান্ত দাসের লোকরাও নানাভাবে উঁচিয়েছিলেন কিভাবে সমালোচনা করা যায়। রবীন্দ্র যুগে দুজন কবি খুব জোরালোভাবে রবীন্দ্রনাথ থেকে একদম আলাদা হওয়ার চেষ্টা করেছিলেন, যদিও পরবর্তী সময়ে তারা রবীন্দ্রনাথে এসেই মিশে যান। একজন হচ্ছেন মোহিতলাল মজুমদার, আর একজন হচ্ছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এই দুজন কবি অত্যন্ত বড় মাপের কবি, কিন্তু এরা আধুনিক কবিতা আসার আর প্রাচীন কবিতা চলে যাওয়ার মাঝখানের যে অংশটা, সেই অংশটাতে এরা কাজ করেছিলেন। অর্থাৎ এদের লেখার পরেই কিন্তু বাংলা সাহিত্যে ধীরে ধীরে আধুনিকতা আসতে শুরু করে। কিন্তু তার আগে পর্যন্ত রবীন্দ্রনাথকে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছিল সারা জীবন, এমনকি বিদেশেও রবীন্দ্রনাথকে সমালোচনা করা হয়েছিল। যে টি.এস. এলিয়ট এবং এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট কিংবা ডব্লিউ.বি. ইয়েটস রবীন্দ্রনাথকে বরণ করে নিয়েছিলেন পাশ্চাত্যে, তার লেখাকে শ্রেষ্ঠ জায়গায় উন্নীত করার জন্য ইয়েটস পোয়েটস টু পোয়েটের চিঠি রয়েছে আপনার ইয়েটসের সঙ্গে রবীন্দ্রনাথের অসাধারণ সমস্ত চিঠি।
পরবর্তী সময়ে দেখা গেল যে একটা দশক বা ১.৫ দশকের মধ্যে রবীন্দ্রনাথ ওদের অপ্রিয় হয়ে গেলেন। আচ্ছা। এবং এই অপ্রিয় হওয়ার মূলেও একটা কারণ ছিল। সেটা নিয়ে শঙ্খ ঘোষ অসাধারণ লেখা লিখেছিলেন। সেটা হচ্ছে যে এজরা পাউন্ড যে রবীন্দ্রনাথের কবিতা বারবার সুপারিশ করেছেন, যে ইয়েটস বারবার সুপারিশ করেছেন, যে এলিয়ট বারবার রবীন্দ্রনাথের কথা বলেছেন, তারা রবীন্দ্রনাথের কথা আর বলছেন না। এবং শুধু তাই না, কি করছেন, রবীন্দ্রনাথের নামে একটা চিঠি লিখলেন, একটা গল্প লিখলেন এজরা পাউন্ড। সেই গল্পের যে প্রধান চরিত্র সে একটা মানে প্রায় লম্পট বাজে লোক, এবং সে শিল্পের খ্যাতি ট্যাতি চায়। তার নাম হচ্ছে যতীন্দ্রনাথ মওহর। রবীন্দ্রনাথ টাগোর থেকে যতীন্দ্রনাথ মওহর আচ্ছা, এই নামে এইরকম তিনি লিখলেন, না হলে তো সরাসরি আইনের আওতায় পড়ে যাবেন। এইভাবে তিনি দেখিয়েছিলেন যে এক বড় লোকের প্রভূত অর্থবান ঘরের ছেলে, ভারতবর্ষে তিনি প্রিন্স জাতীয়, তিনি এইসব করছেন, কিছুই এগুলোর কোনো মাথামুন্ড নেই। এখনো অবধি ওদের আমাদেরকে নিয়ে এই ধরনের মনোভাবই রয়েছে। আমাদের এখানে এখনো প্রিন্স, স্নেক চার্মার্স এই সমস্ত কনসেপ্ট রয়েছে, এবং ওদের চোখে আমরা তো খারাপই। একদমই। এটা একটা দিক গেল। আর একটা দিক হলো যে রবীন্দ্রনাথ যখন এই ধরনের লেখাগুলো লিখছিলেন, সেই সময় রবীন্দ্রনাথ আরেকটি ভালো কাজ করেছিলেন, কিন্তু সেই কাজটা তার বিপক্ষে এই বিদেশি কবিদের কাছে পৌঁছল। ভালো কাজটা করেছিলেন এই যে রবীন্দ্রনাথ কবিরের দোহা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আচ্ছা। এবং করিয়ে তিনি পাঠিয়েছিলেন বিদেশে। এবং কবিরের দোহাগুলোর মধ্যে যে সহজ সরলতার যে ভঙ্গিমা, কবিতার মতো, রবীন্দ্রনাথের কবিতা তো বাংলা ভাষায় ওরা পড়ছে না, ওরা তো পড়ছে রবীন্দ্রনাথের ভাবকল্পটা, কবিতা, হ্যাঁ, অনুবাদটা পড়ছে। ফলে ওরা দেখলেন এ তো আরো বড় সাধক, মানে এই কবি, এরকম ভাবে তারা দেখলেন, এবং তারা রবীন্দ্রনাথকে ধীরে ধীরে অচ্ছুত করে দেওয়ার চেষ্টা করলেন। বললেন রবীন্দ্রনাথ আসলে এই কবিরকেই এপাশ ওপাশ করে রবীন্দ্রনাথ হয়েছে, কিন্তু আদৌ তা নয়। এইটা রবীন্দ্রনাথের সারা জীবন চলেছে। মানে উনি যত বড় কবি, যত বড় জমিদার, যত বড় শাসক, তত বড়ই একজন সমালোচিত মানুষ। তবে সাম্প্রতিক একটি আমি সমালোচনা শুনেছি, যেখানে চন্দিল ভট্টাচার্য বলেছেন যে রবীন্দ্রনাথ যদি কোনোদিন মনে হতো আমি আজকে বর্ষা নিয়ে লিখব, এবং তার মনে যে কটি কবিতা বা সাহিত্য যা আসতো না কেন, তিনি সব কটাকেই পেন অ্যান্ড পেপারে পাবলিশ করতেন, এবং পরবর্তীকালে সেটা মানুষের কাছে আসতো। এইটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, চন্দ্রনীল বাবু যেটা বলেছেন সেটা নিশ্চয়ই তিনি তাঁর গভীর চিন্তা থেকেই বলেছেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয়, মানে যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি একজন কবি হিসেবে, লেখক হিসেবে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যে কাজ করেছেন সারা জীবন, যেভাবে তাকে বাংলা সাহিত্যের পথকে কেটে নতুন পথ তৈরি করতে হয়েছে, এক নতুন ভাষার জন্ম দিতে হয়েছে, সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথকে খানিকটা তাড়াহুড়ো না করলেও চলতো না। সময়ের দাবি তাকে তাড়াহুড়ো করিয়েছে। সেদিক থেকে রবীন্দ্রনাথ সব লেখা যদি নাও ছাপতেন ওইভাবে, তাহলে হয়তো আমরা আরেকভাবে রবীন্দ্রনাথকে পেতাম, যেভাবে এখন আমরা জীবনানন্দকে পাই। জীবনানন্দ যখন মারা গেলেন তখন কয়েকটা কাব্যগ্রন্থ আর 2-3টে উপন্যাস ছাড়া আমরা কিছু পাইনি, কিন্তু তারপরে তার ট্রাঙ্ক ঘেটে একের পর এক উপন্যাস, কবিতা এই সমস্ত বেরিয়ে চলেছে, প্রতিক্ষণ ছাপছে, অন্যান্য প্রকাশনগুলো ছাপছে। তো এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়তো হতো এই অর্থে, কিন্তু এটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন কবি কি করবেন না করবেন, তিনি কি লিখবেন, তিনি আগায় কাটবেন না মধ্যে কাটবেন, সেটা তিনি বুঝবেন। সেই দিক থেকে আমার এই বিষয়ে খুব একটা কিছু বলার নেই। আচ্ছা, রবি সময়ে কবি নিয়ে আমরা আলোচনা করছি, তো কবিগুরুর সময় আরো দুজন কবি খুব সপ্রতিভ তারকার মতন বাংলা সাহিত্যাকাশে ছিলেন। তারা একজন হলেন কাজী নজরুল ইসলাম, এবং আরো একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত। তো এনাদের তিনজনের পারস্পরিক সাহিত্য গুণে পার্থক্য কোথায় ছিল? দেখুন, পার্থক্য তো প্রচুর ছিল। তার মধ্যে যে পার্থক্যটা মূল
পার্থক্য, যেটা যে কোনো প্রধান কবি শিল্পীর মধ্যে দেখা যায়, যে সে তার নিজের ভঙ্গিতে কথা বলে। হুম, মধুসূদন নিজের একটা ভঙ্গি আবিষ্কার করেছিলেন। রবীন্দ্রনাথের পূর্বজ কবি তিনি। রবীন্দ্রনাথ 16 বছর বয়সে সেই মধুসূদনকে চূড়ান্ত নক্কারজনকভাবে আক্রমণ করেছিলেন। 16 বছর বয়স। নিজের 16 বছর বয়সে মধুসূদন বিরোধী এক বিশাল সমালোচনা লিখে। যদিও পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ বুঝেছিলেন মাইকেল মধুসূদন কত বড় কবি, কিন্তু ওই 16 বছরের যে ওই বয়সে তিনি যে আক্রমণ করেছিলেন সেটাও কিন্তু ইতিহাস ভুলে যায়নি। রবীন্দ্রনাথকে যেমন অজস্র মানুষ আক্রমণ করেছেন, অযাচিতভাবে গালাগাল করেছেন, তেমনি রবীন্দ্রনাথও কিন্তু তরুণ কবির স্পর্ধায় পুরনো যিনি কবি, কত বড় কবি মধুসূদন, যিনি অমিত্রাক্ষর ছন্দের প্রতিষ্ঠাতা, যিনি অসাধারণভাবে একের পর এক নাটক লিখছেন, নাটকের পর নাটক, নতুন নতুন করে বাংলা রঙ্গমঞ্চে ভিড় জমিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পুরনো বলা হতো যে অলিক নাট্যরঙ্গে মজে লোক রাধে বঙ্গে বিরখিয়া প্রাণে নাহি সয়, অর্থাৎ এই সমস্ত দেখে মধুসূদন নতুন করে নাটক লিখতে শুরু করলেন। কৃষ্ণকুমারী লিখলেন, এরকম অজস্র লেখা। কৃষ্ণকুমারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক, এবং আরও নানা রকম বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, এরকম আরও প্রহসনমূলক নাটক, এগুলো লিখতে শুরু করলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মধুসূদন একটা নতুন ভাষা কয়ারকে ভেঙে তিনি কয়ারের চালটাকে অন্যভাবে রাখার চেষ্টা করলেন। এই যে অন্যভাবে রাখা, এটাই অমিত্রাক্ষর ছন্দের প্রতিষ্ঠা বলা যায় এক কথায়, ছোট কথায়। আর নজরুলের কথা বিষয় হচ্ছে, নজরুল হচ্ছেন অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের সময় যে বিখ্যাত কবি ছিলেন লোরকা, এই লোরকার মতোই তিনিও যেন অনেকটা চারণ কবি, অত্যন্ত বড় একজন চারণ কবি। তিনি তার ভেতরের যে যন্ত্রণা, ভেতরের যে ক্রোধ, ভেতরের যে জ্বালা, সময় যা বলতে চাইছে, সময়ের যে ভাষা, সেই ভাষাকে তিনি আত্মস্থ করেছিলেন এবং সেই ভাষায় তিনি কথা বলার চেষ্টা করেছিলেন, যা তার পূর্বজ অন্য কবিদের মধ্যে এইভাবে দেখা যায় না। রবীন্দ্রনাথও মানুষকে জাগানোর জন্য অনেক অসাধারণ লেখা লিখেছিলেন, করে নবীন ওরে আমার কাঁচা আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। কিন্তু যখন নজরুল যে সময় বললেন যে বাংলা কবিতার যে নতুন ধারণা তিনি নিয়ে এলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত পূজার পাষাণ বেদী, এই যে জায়গাগুলো এলো, সম্পূর্ণ নতুন ধরনের যে চর্যাটা, এটা কিন্তু আমরা দেখতে পেলাম নজরুলের মধ্যে। সেই কারণে নজরুল সেই সময়, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তী সময়, কল্লোলের যুগেরও নজরুল খুব নামকরা একজন কবি হিসেবে আমরা দেখতে পাই। যদিও পরবর্তী সময়ে নজরুলের যে লেখা রবীন্দ্রনাথ লিখেছেন, সে লেখা নজরুলে আমরা পাবো, এটা আমরা আশা করি না। কিন্তু নজরুল তার মতো করে, তার সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও, তার সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে তিনি একটা ব্যারিয়ারকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। ভাষার যে একটা কাঠামো, ভাষার যে একটা ব্যারিয়ার, যা দিয়ে কথা বলা যায় না, সেই কথা বলার জায়গাটাকে তৈরি করে দিয়েছিলেন। এবং তিনি অন্য আরবি ফার্সি শব্দ প্রয়োগ করেছিলেন বাংলা ভাষার ক্ষেত্রে, এবং বাংলা ভাষাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, বাংলার মানুষকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, কারণ তিনি নিজেও একজন বাঙালি ছিলেন। সেই অর্থে নজরুল একটা বড় ব্যাপার, এবং নজরুল এবং মাইকেলের মধ্যে এইটাই মূলত পার্থক্য, মেজাজের পার্থক্য। এক একজন এক এক মেজাজের কবি। আপনি কল্লোল যুগের উল্লেখ করলেন, কল্লোল যুগ সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, খুবই ভালো প্রশ্ন। কল্লোল যুগ ব্যাপারটা এলো কি, কল্লোল এমন একটা সময়, কল্লোলকে যুগ বলবো না কাল বলবো আমরা জানি না, কিন্তু কল্লোল একটা বিরাট প্রভাব রেখে গেছিল বাংলা সাহিত্যে। কেন? তার কারণ হচ্ছে, কল্লোলের সময় হচ্ছে 1923 থেকে 1927-28 পর্যন্ত। এই 1922-23 সাল থেকে দুজন তরুণ লেখক, একজন লেখক, একজন গল্পকার, একজনের নাম দীনেশ রঞ্জন দাস আর একজনের নাম হচ্ছে গোকুলচন্দ্র নাগ। এই গোকুল নাগ আর দীনেশ দাস, এরা দুজন, দীনেশ রঞ্জন নাগ, এই দুজন তরুণ তখন
ফোর আর্টস ক্লাব বলে একটা ক্লাব তৈরি করেছিলেন। সেখানে কলকাতার সমস্ত অভিজাত শিক্ষিত বাঙালি পরিবারগুলো সেখানে অংশগ্রহণ করত। 2 বছর এই ক্লাবটা চলেছিল। ফোর আর্টস ক্লাব মানে কবিতা, ছবি আঁকা, গান গাওয়া, নৃত্য, এরকম 4টে ভাগে ভাগ করে নাম হয়েছিল ফোর আর্টস ক্লাব। এটা 2 বছর বাদে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার পরে এই তরুণ কবিরা নতুন একটা পত্রিকা বের করতে শুরু করলেন, তার নাম হলো কল্লোল আর কালিকলম। কালিকলম আর একটু পরে। এই কল্লোল আর কালিকলমকে কেন্দ্র করে আমরা দেখতে পাই, এবং প্রগতি, উত্তরা, এই পত্রিকাগুলোকে কেন্দ্র করে সে সময় বাংলায় একটা নতুন ধরনের পরিবর্তন এলো। যে পরিবর্তন হলো, যার মূল ধারাটা কিন্তু ছিল হচ্ছে রবীন্দ্র যুগ থেকে ভেঙে কিভাবে নতুন ভাষায় কথা বলা যায়। যার জন্য রবীন্দ্রনাথকে উনি, অচিন্ত্য কুমার সেনগুপ্ত বললেন যে রবীন্দ্রনাথ হচ্ছে স্টাম্বলিং ব্লক, অর্থাৎ তিনি একটা ব্যারিয়ার করে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের এটাকে ভেঙে ফেলতে হবে। এই ভেঙে ফেলার জায়গা থেকেই কিন্তু তরুণ সাহিত্যিকদের লেখালেখি শুরু হলো, এবং এরা কল্লোলকে কেন্দ্র করে গড়ে তুললেন এক বিশাল কি বলবো জনজোয়ার লেখার জগতে। প্রত্যেক শিল্পী, প্রত্যেক কবি এই বিষয় সম্বন্ধে সচেতন হলেন। এই জায়গাটা কিন্তু কল্লোলের পরেই হয়েছিল, এবং কল্লোলের পরেই সরাসরি আমরা দেখি 30-এর দশকে আধুনিক বাংলা কবিতার সূচনা হচ্ছে। তো এতক্ষণ আমরা কবিদের বিষয়ে আলোচনা করছিলাম, কিন্তু যিনি আমার সামনে বসে আছেন তিনি স্বয়ং নিজে একজন কবি, তো তার বিষয়ে আলোচনা করতে পারবো না এরকম তো হতে পারে না। তো কাজেই আমার প্রশ্ন আপনাকে নিয়ে আপনার প্রশ্ন, তো মডার্নিটি অ্যান্ড সোশ্যাল ক্রাইসিস ইন বেঙ্গলি পোয়েট্রি, এইটা যখন লিখছেন তার নেপথ্যে কি চলছিল আপনার মনে? তার নেপথ্যে তখন আমি পিএইচডি করছি এই বিষয়টা নিয়ে, কিন্তু ঠিক তার আগেই আমার আরেকটি বই বেরিয়েছিল, যেটা আমার তখনকার এমফিল থিসিস। সেই বইটি ছিল হচ্ছে আধুনিকতা, সাহিত্যের পালাবদল, কল্লোল যুগ। পরে আমি বুঝেছি কল্লোল যুগ বা কল্লোলের কাল এরকম কি বলা যায় সেটা আমি এখন আর বুঝতে পারি না। কল্লোলের কালই বলবো হয়তো। এর পরবর্তী সময়ে আমি কাজ করতে শুরু করি মডার্নিটি অ্যান্ড সোশ্যাল ক্রাইসিস ইন বেঙ্গলি পোয়েট্রি 1920 to 50। এই 30 থেকে 20-এর দশক থেকে 50-এর দশক, অর্থাৎ প্রথম আধুনিকতা পর্ব থেকে, মানে 20, তখন আধুনিকতার পর্ব ঠিক নয়, মানে ওই কল্লোল কালিকলমের যুগ, তারপরে এলো আধুনিকতার যুগ, তারপর ধীরে 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 আমরা দেখলাম যে 50-এর দশক এলো। এই যে সময়টা প্রায় 30 বছরের, এই সময়টাকে আমি আমার ক্যানভাসে ধরার চেষ্টা করেছি, যে কিভাবে বাংলা কবিতা, বাংলা সাহিত্য কিভাবে তার নিজের মতো করে বাঁক নিচ্ছিল, সেই বাঁকে প্রতিটি বাঁকে কী ধরনের চমক অপেক্ষা করছিল, নানা রকমভাবে আমরা যে এই দেখার জায়গাটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার মূল কাজের মধ্যে। ঠিক আছে। তো আপনি এর পরবর্তীকালে যে সমস্ত বাংলা কবিতাগুলি লিখেছিলেন সেইগুলি সম্পর্কে যদি কিছু বলেন। বাংলা কবিতা আমি লিখছি আসলে ক্লাস 9-10-এ পড়ার সময় থেকে। আচ্ছা। সব ছেলেরা, শিশুরাই যেরকম মানে যে কোনো সাহিত্যে বা শিল্পে আগ্রহী হয়, সেরকমভাবে আমিও ওরকম আগ্রহী হয়েছিলাম। তবে আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার বাবা ছিলেন চলচ্চিত্র শিল্পী, আলোকচিত্র শিল্পী ছিলেন তিনি খুব বড়। ফলে বাবা প্রচুর পড়াশোনা করতেন, এবং বাবা আমাকে নিরন্তর বোঝাতেন যে পড়াশোনা করো, পড়াশোনা করার শেষ যখন হবে তুমি তখন তোমার নিজের মতো করে তুমি কোন শিল্পে যোগদান করবে, সেটি আমার সিনেমা শিল্পে আসবে, না তুমি কবিতা লিখবে, না তুমি নাটক করবে, না ছবি আঁকবে, সেটা তুমি ঠিক করবে। তো সেই অর্থে আমি আমার বাবার দ্বারা খুব ইনফ্লুয়েসড হয়েছিলাম ওই অল্প বয়সটাতে, এবং সেই সময় থেকে লেখা শুরু করি। কিন্তু লেখা যখন সত্যিকারের লেখা লিখতে শুরু করলাম, তার আগে ওই হাতমক্ষ করা চলছে। 90-এর দশকে শেষের দিকটাতে, প্রথম দিকটাতে আমার লেখা
দু একটা কাগজে বেরোতে শুরু করলো। তারপরেই আমার প্রথম কাব্যগ্রন্থ 1994 সালে, আর ওই বছরই আমার বাবা মারা যান। তো ওই বছরই আমি আমার একটি কাব্যগ্রন্থ বেরোয় এক বন্ধুর সাথে যৌথভাবে। দুর্ভাগ্যবশত আমার ওই বন্ধুও মারা গেছেন কিছুদিন আগেই, সন্দীপ চট্টোপাধ্যায়। আমরা দুজন মিলে একটা বই করেছিলাম। সেই বইটার নাম ছিল মেঘের পালকে শীষ। আচ্ছা ওর একটা পিঠে ওর লেখা, একটা পিঠে আমার লেখা। আচ্ছা মানে এদিক থেকে দেখলে সোজা আমার দিক, ওদিক থেকে ধরলে এইভাবে সোজা ওর দিক। তো ফলে ওই সময়টাতে আমি কবিতা লিখতে আমরা শুরু করি, সিরিয়াসলি কবিতা লেখা শুরু হয় 1994 সাল থেকে। সে বছরই আমি MA পাশও করি। 95-এ 9th মার্চ আমার রেজাল্ট বেরোয়। তা এই সময় থেকে একদম পুরো দস্তুর শিল্পে আমি আত্মনিয়োগ করি। এর পেছনে বাবার অদ্ভুত ভূমিকা ছিল, কারণ বাবা তখন ওই মানে মৃত্যুশয্যায় মারা যান বাবা ওই সময়। তখন আমি ঠিক করি যে লেখালেখি আমি করব, লেখালেখি আমার শেষ কথা। আমি বহুদিন নানা পত্রপত্রিকাতে ফ্রিল্যান্স করেছি, নানা জায়গায় শিল্প নিয়ে লেখালেখি করেছি, ইতিহাস নিয়ে লেখালেখি করেছি, আর সাহিত্য নিয়ে তো করেইছি, নিরন্তর করে চলেছি। তো এইভাবেই বলা যেতে পারে আমার লেখার সময়টা শুরু হয়েছিল। এবং প্রথম যখন আমার লেখা নিয়ে গিয়ে আমার এক বন্ধু দেশ পত্রিকায় ছাপালো, তখন আমার প্রবল আনন্দ হয়েছিল। সেই যুগে দেশে লিখতে পারলে খুব গর্বের ব্যাপার ছিল। দেশে এখনো লিখতে পারলে এখনো লিখতে পারলে হয়। আমি ওই বয়সেই তখন লিখছি। এবং সেই সময় জয় গোস্বামী আমাকে খুব স্নেহ করতেন, তিনি আমার লেখা ছাপিয়েছিলেন। তো এইভাবেই ধীরে 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 আমি নিজের একটা পথ খুঁজে নিতে শুরু করি, যেখান থেকে দেখা গেল যে প্রচলিত যে পথের যে কাঠামোটা আমার লেখা, তার সেই কাঠামোর বাইরে অন্য রকমভাবে আমি লেখাকে ডেভেলপ করেছি। সেটা করে এই জায়গায় আস্তে আস্তে আমার মানে অনেকটা সময় আমাকে দিতে হয়েছে। কারণ শিল্প আপনার জীবন থেকে সবই কেড়ে নেয়, এমনকি প্রেমিকাও কেড়ে নেয়, বউকেও কেড়ে নেয়, সব কিছু কেড়ে নেয়। তার কারণ এমনই, শিল্পের পেছনে একবার যদি আপনি পড়েন, শিল্প আপনার পেছনে পড়বে না, আপনি পাগলের মতো শুধু তার পিছনেই থাকবেন। এক অদ্ভুত মায়াবী খেলা। তো সেই খেলায় আমি এখনো মজে আছি, ভালো লাগে। আপনাদের মতো বন্ধুরা যখন আসেন তখন আরও ভালো লাগে। আচ্ছা, আমার এই প্রশ্নটা একটা অভিযোগও বলতে পারেন বাঙালির প্রতি। আমাদের সাহিত্য এতটা সমৃদ্ধ এবং শুধু 1 শতাব্দী নয়, 2 শতাব্দী নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে সমৃদ্ধ। কিন্তু আজকের দিনে আমরা দেখি, এটা অবশ্য আমার উপলব্ধি, যে আমরা আমাদের সাহিত্য বা আমাদের সংস্কৃতি সম্পর্কে ততটুকুই জানি যতটুকু আমাদের সম্পর্কে অবাঙালিরা জানে। অবাঙালি মানে আমি এখানে গোটা বিশ্বের কথাই বলছি, শুধু ভারতবর্ষ নয়। এবং আমাদের যে এই এত সমস্ত ধনরত্ন রয়েছে সাহিত্যের, সেইগুলো যেন আনটাচড হয়ে রয়ে যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে যেটা শ্যামসুন্দর আপনি বলছেন, কথাটার সঙ্গে আমি কখনো কখনো একমত, কখনো কখনো দ্বিমত। কেন? তার কারণ একটা, সেটা হচ্ছে ধরুন পৃথিবীতে টেকনোলজির উন্নতি ধরুন 50 বছর, 60 বছর, খুব বেশি হলে 80 বছর। এই দ্রুত সময়ের মধ্যে অজস্র মিডিয়া, অজস্র খবরের কাগজ, নানা দিক থেকে নানা রকম সিনেমা, থিয়েটার, সব কিছু সহজলভ্য হয়ে গেছে। ফলত এই সহজলভ্য হয়ে যাওয়ার কারণে যে যেটা ভালোবাসে সে সেই দিকে, কেউ হয়তো একসাথে 3টে বিষয়ই ভালোবাসে, কেউ হয়তো একসাথে 3টে বিষয় ভালোবাসে না, একটি বিষয় ভালোবাসে। ধরুন সে সিনেমা দেখতে ভালোবাসে, সে যত রকমের সিনেমা আছে, ভালো মন্দ যত রকমের সিনেমা আছে, সে একচেটিয়া দেখে যায়। তারপর সে ঠিক করে যে কোন ভালো সিনেমাটা সে দেখবে। সেখান থেকে একজন ভালো সমালোচক তৈরি হয়, একজন ভালো ফিল্ম ক্রিয়েটার তৈরি হয়, যিনি পরিচালক, অভিনেতা। ঠিক তেমনিভাবেই সাহিত্যের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে, এবং যেটা প্লাস পয়েন্টও ছিল, সেটা হচ্ছে যে প্রাচীন যুগে বা পুরনো যুগে, আমি প্রাচীন বলতে 150-200 বছর আগের কথাটা অর্থে প্রাচীন বলছি। এই প্রাচীন যুগে দেখা গেছে যে ধরুন একটা গ্রামোফোন রেকর্ড পাওয়া যাচ্ছে, কিংবা ধরুন
দু তিনটে খবরের কাগজ হয়তো বাংলাতে রয়েছে। আর ধরুন সদ্য সদ্য রেডিও আবিষ্কার হচ্ছে। এইগুলো ছাড়া মিডিয়ার কিছু প্রায় ছিলই না। ফলত কি হতো, মানুষ কি করবে সারাদিনের পরে? সে তখন ওই গল্পের বই, উপন্যাসের বই, কবিতার বই ইত্যাদি পড়তো। অর্থাৎ আমি বলতে চাই যে কোনোদিনই সাহিত্য বা শিল্প জনগণের নয়, আবার জনগণেরও। জনগণের নয় কোনগুলো? যেগুলো হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, কবিতা, উচ্চ মার্গের চিত্রকলা, ভাস্কর্য, এগুলো যেহেতু ফাইন আর্টস, এইগুলোর প্রতি মানুষের দৃষ্টি অনেক কম চিরকালই ছিল, এবং সেটা আজও আছে। আর সেদিন কোনো উপায় না পেয়ে ধরুন সাহিত্য পড়তে যেত একটা মানুষ, দিনে দুপুরবেলায় মানে বাড়ির বউরা পড়তেন। উত্তর কলকাতায় আমরা সে বহু খবর জানি যে তারা দুপুরবেলায় পান টান সেজে বসে তারপর একা একা ঘন্টার পর ঘন্টা সেই যুগের সাহিত্য পড়ে যাচ্ছেন, ঊনবিংশ শতাব্দীর সাহিত্য, বিংশ শতাব্দীর শুরুর দিকের সাহিত্য। কিন্তু অ্যাজ সাচ প্রচুর লোক সাহিত্য পড়েছে বা লিখেছে, এটা কিন্তু কখনোই হয়নি, কোনো কালেই ছিল না। আর আজকে আপনার এটা মনে হচ্ছে কেন? মনে হচ্ছে এই কারণে, যেহেতু মিডিয়াগুলো নানা ভাগে ভাগ হয়ে গেছে, ফলে যে লোকটা বাধ্য হয়ে কবিতা পড়তে আসতো, সেই লোকটা এখন আর বাধ্যতা অনুভব করে না। সে দেখে, আরে বাবা, এর থেকে তো অনেক ভালো ক্রাইম সিরিয়ালগুলো দেখা, এর থেকে তো অনেক ভালো রগডগে হিন্দি ছবি দেখা। এটা একটা ব্যাপার। এর ফলে হচ্ছে কি, যে কোনোদিনই সাহিত্য হাটে মাঠে ঘাটের ছিল না। এই হাটে মাঠে ঘাটের যে সাহিত্যের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু অনেকটা কনস্ট্রাকশন, একটা ন্যারেটিভ। এটা এর কনস্ট্রাকশনটা হচ্ছে কিন্তু মূলত ইংরেজ ঔপনিবেশিকতার পর থেকে, ঔপনিবেশিক শক্তি এদেশে আসার পর থেকে। তার আগে কি কবিরা ছিলেন না? কবিগান, তর্জা, খেউর, এগুলো তো ঊনবিংশ শতাব্দীর বাঙালির নিজস্ব সংস্কৃতি। কিন্তু এইগুলো সাধারণ মানুষের সঙ্গে খুব জড়িত ছিলেন না। যারা শিল্পী ছিলেন তারা খুবই সাধারণ মানুষ ছিলেন। সাধারণ মানুষ শিল্পের যে নতুন ধারা, নতুন ঘরানা, নতুন চিন্তা, এই চিন্তাগুলো তখনও তাদের মধ্যে ক্রিয়া করেনি। আর যেটুকু করেছে রামনিধি গুপ্তর মধ্যে করেছিল অসাধারণভাবে। তিনি আখড়াই গানের এক অসাধারণ ব্যক্তি। হ্যাঁ, পরবর্তী সময়ে তার ছাত্র মোহনলাল বোস হাফ আখড়াই বানালো। হাফ আখড়াই হচ্ছে গুরুর নিষেধ সত্ত্বেও সে আখড়াই ভেঙে হাফ আখড়াই বানালো, যাতে জনপ্রিয়তা পায় খুব তাড়াতাড়ি। কিন্তু জনপ্রিয়তা প্রচুর পেলেন মোহনলাল বোস, কিন্তু মোহনলাল বোস সে জনপ্রিয়তা ধরে রাখতে পারলেন না। আজকে প্রায় 300 বছর বাদে আমরা কিন্তু নিধুবাবুর নামই করি, মোহনলালের নাম আমরা কেউ জানি না। হ্যাঁ, যারা এই যে চর্চা করছে তারা ছাড়া আমি বলছি। তো এইগুলো কিন্তু আমরা বারবার দেখেছি। ফলে নানা মিডিয়াতে ভাগ হয়ে যাওয়ার ফলে মূল যে কেন্দ্রটা ছিল সাহিত্যের, সেই কেন্দ্রটা খানিকটা বিচ্যুত হয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা, চিরকাল সাহিত্য নিয়ে পড়তে, ভালোবাসতে, শুনতে খুব কম লোকই চাইতেন। এটা খুব ক্রুড রিয়ালিটি, বাট ইট ইজ রিয়ালিটি। এটা প্রচণ্ডভাবে আমাদের কাছে একটা বাস্তব জগৎ তৈরি করে, কিন্তু একই সঙ্গে সেটা অবাস্তবও বটে। কারণ শিল্পের যে ভাষা, সেই ভাষাকে আমাকে, যতক্ষণ না আমি শিল্পের ভাষাকে আত্মস্থ করছি, ততক্ষণ তো আমি শিল্পকে অন্যের কাছে নিয়ে যেতে পারবো না। সেটা ফাইন আর্টসের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কমার্শিয়াল আর্টের ক্ষেত্রেও প্রযোজ্য, যেগুলো বাণিজ্য বা বিনোদন দেয়। সব আর্টেরই নিজের একটা ঘরানা আছে, নিজের একটা চেহারা আছে, কিন্তু কে কোনটা বেছে নেবে, কিভাবে বেছে নেবে, এটা হচ্ছে শুধু তারই নিজস্ব বিষয়। সদ্য বই মেলা গেল এবং সবারই কিছু না কিছু বই প্রকাশিত হয়েছে। আমার পরিচিত যতজন লেখক বা লেখিকা আছেন, তো এই বই মেলায় আপনার কোনো বই প্রকাশিত হলো কি? চলো একটু ওভারে যাওয়া যাক। বেশ, আফটার ইউ। তো যে কথা চলছিল যে এবারে সদ্য বইমেলা গেল, তো বইমেলায় এবারে আপনার প্রকাশিত বই নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, বইমেলায় আমার কয়েকটি লেখা বেরিয়েছে, আচ্ছা। কিন্তু
কাব্যগ্রন্থ একটি বেরিয়েছে, আচ্ছা অন্যান্য গদ্য, অন্যান্য লেখা বেরিয়েছে, কবিতা বেরিয়েছে, কিন্তু আমার নিজের কাব্যগ্রন্থ একটি বেরিয়েছে, আচ্ছা, বিশাখা নক্ষত্র জাগে। এটাই সেই বই। এটাই সেই বই। আচ্ছা, বিশাখা নক্ষত্র জাগে। এটা মূলত চতুর্দশ পদী কবিতার বই। আচ্ছা, দুশ্চর সাধনালীন আমাদের পর্ণকুটিরে, সিদ্ধিদাতা লিপিকর অগণিত মানুষের ভিড়ে। বাহ। তো এবার একটা প্রশ্ন, একটু ব্যক্তিগত দিকে যাচ্ছে আপনার। সেটা হলো এই যে আজ অবধি এই আপনার কবি জীবনে পাওয়া বেস্ট অ্যাপ্রিসিয়েশন কোনটিকে বলবেন? আমার বেস্ট অ্যাপ্রিসিয়েশন যদি বলেন, তাহলে আমার মনে পড়ে যে আমি তখন খুব ছোট, আমি একটি কি লিখেছিলাম জানি না, কবিতার মতো কিছু একটা হবে, কিন্তু কবিতা নয়। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমার বাবা এসে বললেন যে দেখি তুমি কি লিখেছ। তো লিখে যখন আমি লিখলাম, লেখাটা দেখালাম বাবাকে, বাবা খুব খুশি হলেন। খুশি হয়ে বললেন যে দেখো, রবীন্দ্রনাথের বাবা ছিলেন বিরাট বড় জমিদার, অজস্র অর্থের মালিক। তিনি তার ছেলেকে ওই 150 বছর আগে 500 টাকা উপহার দিয়েছিলেন একটা ভালো লেখার জন্য, কিন্তু আমি তো তোমাকে টাকা দিতে পারবো না, তুমি এই 1 টাকার আদুলিটা তোমার কাছে রাখো। তো আমার কাছে বলা যেতে পারে এটাই গ্রেট অ্যাপ্রিসিয়েশন ফর মি। আরও যেটা, যে পরবর্তী সময়ে বড় কবিরা অনেকেই আমাকে আমার কবিতা সম্পর্কে ভালো বলেছেন এবং উচ্ছ্বসিত হয়ে লেখালেখি করেছেন, সেটা আমার কাছে খুবই আনন্দের। যেমন আমার বন্ধু রাহুল দাশগুপ্ত, বিখ্যাত লেখক। রাহুল আমার বইটা নিয়ে গত বছর আমার যখন নির্বাচিত বেরোলো তখন লিখেছে, অসম্ভব সুন্দর সে লেখাটা। কিংবা আমার ছাত্র তরুণ কবি অর্ণব চৌধুরী আমার বইয়ের সম্পাদনা করেছে, এই বইটাও সম্পাদনা করতে সাহায্য করেছে। আচ্ছা, তো আমি ওকেই উৎসাহ করেছি বইটি। এরকম আমার আরও অনেকেই ছিলেন। এবং আমার আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমার স্ত্রী, সে নিজেও কবিতার মানুষ আচ্ছা, গভীরভাবে, ফলত আমাকে নিরন্তর সে প্রেরণা দিয়ে যায়, যাতে তুমি লেখা কখনো ছেড়ো না, লেখাকে তোমায় লিখতেই হবে, তোমার কাজ লেখকের কাজ, চাকরি বাকরি সামলানোর কাজ আমি করব, কিন্তু তোমার লেখার কাজটা তুমি করে যাবে। হ্যাঁ, সে তুমি যে টাকাই পাও তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে লিখতে হবে, রেগুলার কাজ করতে হবে। এইগুলো তো আমি আমার স্ত্রীর কাছ থেকে পেয়েছি। আপনার এই কথাটা আমাকে একটু ভাবালো বটে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সাহিত্যে আসলে প্রেমকে বিসর্জন দিতে হয়, পরিবারকে বিসর্জন দিতে হয়। এখন আপনি যে কথাগুলি বললেন সেটি সম্পূর্ণ বিপরীত একটি কথা। তো এই যে আপনি কবি সাহিত্যিক, অথচ আপনাদের মধ্যে এত সুন্দর রসায়ন, এই রসায়নের রহস্যটা কি যদি একটু বলেন? হ্যাঁ, অবশ্যই বলবো। কি হয়েছে? আরে এই তো এসে গেছে। হ্যাঁ, বসো বসো। বসো বলছো? না বস বলছি। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি, কাকে বলছো? বস। হ্যাঁ, বসেই আছি, বলো বলো। না, ওর সঙ্গে যে আমার মানে যে রসায়নটা, সেটা একটা খুব সুন্দর রসায়ন। কেন বলি, যে জীবনে আমি আমার একটা দীর্ঘ সময় আমি শুধু শিল্পচর্চাই করেছি। তখন দু একজন, যে কোনো কবির জীবনেই নারী আসে, দু একজন নারীও আমার জীবনে এসেছে। তারা আবার সময় মতো বুঝেছে যে শিল্প সাহিত্য করলে খেয়ে পড়ে বাঁচবো না, তাই তো চলেও গেছে। কিন্তু আমার সঙ্গে যখন অনিন্দিতা দেখা হলো, অনিন্দিতার আমি দুজনেই বিশ্ববিদ্যালয় সূত্রে একই জায়গায় পড়াশোনা করেছি, কাজ করেছি। তো অনিন্দিতা একটা লেখা খুব ভালো একটি কাগজে, মানে পণ্ডিতদের কাগজ যাকে বলে, খুব নামকরা স্কলারদের একটা কাগজে ওর লেখা বেরিয়েছে। সেই লেখাটার নাম ছিল অনিন্দিতা বাগচি। তো আমার কিরকম হয়, মানে ওই বাগচি, সান্যাল ইত্যাদি শুনলেই মনে হয় যে এই তো এর সাথে বোধহয় আমার একটা সম্পর্ক রয়েছে, হ্যাঁ এর সাথে তো বন্ধুত্ব হতেই পারে, ওই একটা ক্ল্যানিশ ব্যাপার। এটাকে আমি মজা করে বলি এখন। তো হঠাৎ আমি দেখলাম এই কে এই মেয়েটা যে এত সুন্দর লেখা লিখেছে। তার 17 বছর পরে
আমি ফেসবুকে ওর সঙ্গে পরিচিত হলাম। ওই লেখাটার কথা তখন আমার মনে আছে, কিন্তু ও যে সেই অনিন্দিতা সেটা আমি জানতাম না। সেই রহস্যটা উন্মুক্ত হলো ওর কথাতে যে আমি সেই অনিন্দিতা, এবং বই পত্রিকাটার নাম সহ সমস্ত কিছু আমি ওর কাছে রেখেও ছিলাম, জানি না কোথায় এখন রেখে দিয়েছে। তো এইভাবে আমাদের মধ্যে কিন্তু একটা ব্যাপার হয়েছে। অনিন্দিতার কাছে একটা সুবিধাজনক এইটাই যে আমি বিশ্বাস করিও যে শিল্পী সাহিত্যিকদের কখনোই খুব কম বয়সে, আজকের যুগে খুব কম বয়সে বিয়ে টিয়ে করে ফেলার কোনো মানে হয় না। মানে হয় তখনই যখন সে লেখায় পরিণত একটা জায়গায় এসে পৌঁছচ্ছে, লেখার ভেতর দিয়ে লেখাকে সে ভেতর থেকে অবগাহন করছে লেখায়। সেই সময় যদি তার সঙ্গিনী, সে বয়সে বড়ও হতে পারে, বয়সে ছোটও হতে পারে, আবার এক বয়সীও হতে পারে, এরকম কোনো মানুষ যদি তার সঙ্গ দেয় এবং সে নিজেও যদি শিল্পের লোক হয় বা কবিতার লোক হয়, তখন সেটা খুব মজার হয়ে যায়। হ্যাঁ, যেটা আমি ওর কাছ থেকে পাই। আর আমাকে কিভাবে তাড়না করে সে বিষয়ে ওই বলতে পারে, আমি বলতে পারবো না। না, ওকে আমি তাড়না না করলে ওর 24 ঘন্টাটা 48 ঘন্টা 72 ঘন্টা এরকমও হতে পারে। কারণ ও এমন একটা মানুষ, ও সব কিছু ভুলে যায়। মানে ভুলে যাওয়া মানে ও খেতে হবে যে এটাও পর্যন্ত ভুলে যায়। মানে এটা কিন্তু ইচ্ছে করে না। আমি প্রথমে ভাবতাম এটা বোধহয় ইচ্ছাকৃত, এটা বোধহয় একটা রোম্যান্টিসিজম, কিন্তু আমি ওর সাথে থাকতে থাকতে বুঝেছি ও সত্যিই এটা ভুলে যায়। তাই আমাকে প্রতিনিয়ত ওকে তাড়না করতে হয়। মাঝে মাঝে খুব রাগ হয়, বিরক্ত লাগে, কিন্তু তারপরেই না ওর একটা লেখা আমি পড়েছিলাম, মানে এখনো আমি মাঝে মাঝেই পড়ি। সেই লেখাটার শেষে দুটো লাইন ছিল, খুঁজতে আমি ভালোবাসি একটি শহর, যে শহরে কেউ কোনোদিন হারায়নি ভোর। আমার মনে হয় ওর সাথে থেকে ওই ভোরের খোঁজাটা আমার চলছে, খোঁজাটা আমার শেষ হয়ে যায়নি। আমার এই অন্বেষণটা ততদিনই চলবে যতদিন ও আমি একসাথে থাকবো। যখন কবিদের নিয়ে কথা হলো, কবিকে নিয়ে কথা হলো, তো তার কবিতা নিয়ে কথা হবে না, এই তো আর হতে পারে না। আর কবির অনুপ্রেরণা যিনি, তিনিও পাশে দাঁড়িয়ে রয়েছেন, তো কেননা একটা কবিতা পাঠ হয়ে যাক না। হ্যাঁ, তা তো হতেই পারে, তবে ওই তো পাশে ও রয়েছে, আমার থেকে অনেক ভালো বলতে পারবে। ওকে একবার জিজ্ঞেস করুন কি বলে ও। তো দিদি, আপনার কাছে রিকোয়েস্ট রইল, যদি আপনি ওনার লিখিত একটা কবিতা পড়ে শোনান। বেশ, শোনাই। বিকেলের ছায়া গায়ে মেখে দূরে কয়েকটি লোক, সেতুর উপরে আকাশের নীল নদীর কিনার, কিভাবে বাজাবে জলতরঙ্গ একা একা ঘরে। বসন্ত পোকা একটি জীবনে আর ফিরবে না, কেন শুধু তুমি একাকী সুদূর বয়ে যাবে ভার। অন্ধ বাদক সেসব জানে কি শহরে কখন লাল বাতি জ্বলা এই রাস্তার এপার ওপার। কীটাণু কীটের মতন জীবনে এসেছে আষাঢ়। মেঘদূত লিখে আজও পেতে পারো কবির শিরোপা, যদি কল্পনা তেমন জোরালো ভালোবাসা জানে। হারিয়ে ফেলেছে কি একটা যেন বুকের ভিতর, কিভাবে বাজাবে জলতরঙ্গ একা একা ঘরে। বসন্ত পোকা কুড়ে কুড়ে খায় আমার শরীর, দু একটি পাখি ঝগড়ায় মাতে সারাটা দুপুর। অন্ধ বাদক সেসব জানে না, জানে কি সেসব? ছায়ামাখা গ্রাম, সেতু ঝুঁকে আছে নদীর উপর। তো আমাদের পডকাস্ট এবার প্রায় শেষ। তো প্রথা হিসাবে আমরা আমাদের অভ্যাগত অতিথিকে দিয়ে কিছু গুড উইশ লিখে নিই আর কি। তো আপনার কাছেও অনুরোধ রইল যে, এবং বন্ধুরাকে যদি আপনার কিছু গুড উইশ দেন। তো কিরকম লাগলো আমাদের সঙ্গে শ্যুট করে দাদা? শুট করে খুব ভালো লাগলো।
এটা দীর্ঘদিন ধরে আমাদের একটা পেন্ডিং প্রজেক্ট ছিল, ফাইনালি হুম। আজকে